রাত তখন গভীর। অন্ধকারের বুক চিরে কয়েকজন মানুষ হাজির হয় জঙ্গলের ধারের একটি নির্জন স্থানে। কর্তা, এই মালটাকে এখানেই ফেলে দিই? না না, এখানে না, কেউ দেখে ফেলবে এখানে আমাদের। আরে ওস্তাদ, এই রাতের বেলা আমাদেরকে কে দেখবে বলো তো? সকলেই তো নাকে সর্ষে তেল মেরে ঘুমাচ্ছে। আরে না না ওস্তাদ, আমি শুধু ভাবছি যে কাল যখন সকালবেলা গাঁয়ের সকলে এই মেয়েটার লাশটাকে দেখবে, তখন তাদের চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। তবে সেটা যে কাদের কীর্তি সে কেউ বলতে পারবে না। তাদের সামনে পড়ে থাকবে বছর 16-র একটি গ্রাম্য মেয়ের নিথর বিকৃত মৃতদেহ। তাহলে চল, আর দেরি করিস না, ভোর হয়ে এলো বলে। এখনই গ্রামের মেয়ে বউ জেগে যাবে। আরে বুঝলি না, নিশি জল তুলতে যাবে যে। আরে কাল যে মালার বিয়ে। কথাটা শুনেই উপস্থিত দলের প্রত্যেকে একটা চাপা হাসি হেসে উঠল। তারপর ধীরে ধীরে পাশের অন্ধকার জঙ্গলে মিলিয়ে গেল। মালা, ও মালা মা, বলি কত ঘুমাচ্ছিস রে মা? দরজাটা খোল, দই চিড়ে খাবি তো। তারপর সারাদিন কিন্তু আর খাওয়া হবে না রে মা। ঘরের বন্ধ দরজাটার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন মালার মা বেনুদেবী। তার হাতে ধরা ছিল দই চিড়ের পাত্র। পাশে দাঁড়ানো বেনুদেবীর প্রতিবেশী রূপসা বলে উঠল, ও দিদি, এ আবার কেমন ঘুম গো মালার? কই, আজ অবধি তো ওকে এভাবে ঘুমোতে দেখিনি। ঠিক সেই সময় বাইরে একটা শোরগোল ওঠে। তাড়াহুড়ো করে একজন ঘরে ঢুকে বেনুদেবীর হাত ধরে প্রচণ্ড আতঙ্কের সঙ্গে ঝাঁকিয়ে বলে, বৌদি, ও বৌদি, মালা যে আর ঘরে নেই গো বৌদি। পিছনের দরজাটা খোলা আর মালার শরীরটা ওই পিছনের বাগানে পড়ে আছে গো বৌদি। কথাটা বেনুদেবীর কানে যেতেই তার মাথাটা সামান্য দুলে উঠল। এই কথাটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না, থাকবার কথাও নয়। জঙ্গলের ধারে অতি অবহেলায় পড়ে রয়েছে মালার প্রাণহীন দেহটা। তার উপর কোনো মতে ঢাকা আছে তারই পরনের শাড়ি, বাবার কিনে দেওয়া আশীর্বাদের শাড়িটা। কিন্তু সেই শাড়ি এখন শতচ্ছিন্ন হয়ে কাল রাতে মালার সাথে ঘটে যাওয়া সেই অকথ্য নৃশংসতার নীরব কাহিনী বর্ণনা করছে যেন। তার সারা দেহে লেগে আছে রক্তের কালচে দাগ। পাশেই মেয়ের মৃতদেহের দিকে এক দৃষ্টে চেয়ে দাঁড়িয়ে আছে তার বাবা অসীম ঠাকুর। গ্রামের মন্দিরের পুরোহিত অসীম ঠাকুরের একমাত্র মেয়ে ছিল এই মালা। তার বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের একটা ছেলের সাথে। ওদিকে সামনে জমা হওয়া মানুষজনের ভিড় ঠেলে বেনুদেবী ছুটে আসে। মেয়ের এই রকম পরিণতি দেখে তিনি আর্তনাদ করে ওঠে, ও মা গো, ও আমার মালা মা, এসব কি হয়েছে তোর সাথে? কি এভাবে মেরেছে? ও মা, বল না মা। তারপর অসীম ঠাকুরের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। তাকে ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, ওগো, ওগো, কি হয়েছে আমাদের মেয়ের সাথে? কি করে হয়েছে? কিছু বলো না গো।
ও কথা বলছে না কেন? তারপর সেখানে উপস্থিত সকল মানুষের কাছে ছুটে গিয়ে পাগলের মতো জিজ্ঞাসা করতে থাকে। তোমরা কিছু জানো গো? বলো না, বলো না গো, আমার মেয়েটি এরকম কি করে হলো? বলো না, বলো না গো। ওদিকে করালির তখন পাগলের মতো একটিবার বল অবস্থা। না, সে মেয়ের কি শরীরের হয়েছে কাছে তোর বসে মা? আর্তনাদ করতে করতে বল না, মাথায় কি হাত হলো? চাপড়ে বিলাপ করে চলেছে। বেনুদেবী চোখ মুছে উঠে দাঁড়ালেন। তিনি ভিড় ঠেলে ছুটলেন শিবুর কাছে। তার মনে হলো তার মেয়ের বিচার একজনই করতে পারে। দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে এলো শিবুর ঘরের সামনে। শিবুকে দেখা মাত্রই শিবুর পায়ের কাছে হাঁটু গেড়ে বসলেন বেনুদেবী। বাবা, আমার মেয়েটার সাথে কি এমন করলো? কারা আমার মেয়েটাকে মেরে ফেললো? তুমি একটা কিছু করো বাবা, তুমি একটা কিছু করো। চিন্তা করবেন না কাকিমা, মালার ঘটনা আমি শুনেছি, এর বিচার আমি করব। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। তাহলে এবারে আয়, পরের পরিকল্পনাটা করে নি। শিবু হাতে ধরে থাকা তাসগুলো নিচে নামিয়ে রেখে বলল, এবারে খুঁজে আনতে হবে অপরাধীকে। তাকে এনে গ্রামবাসীদের পায়ে ফেলতে পারলেই কেল্লা ফতে। তখন গ্রামবাসীদের সব আস্থা ভরসার পাত্র হব আমি। আর তারপর রাতের অন্ধকারে আমাদের জোড়া কারবার চালাতে একটু সুবিধা হবে। গ্রামের এক একটা মেয়েকে ফুসলিয়ে আমরা পাচার করে দিয়ে অনেক পয়সা কামাবো। কিন্তু তার আগে তাদের একবার করে ভোগ করব আমি, তারপর তোদের হাতে ছেড়ে দেব। কিন্তু মালাকে তো মেরেছি আমরা। তার কথা শেষ হতে না দিয়েই শিবু সেদিনের ঘটনাটা মনে করে গলাটা বিকৃত করে বলল, তবে শুধু হত্যা নয়, তাকে ভোগ করেছিলাম আমি। কি নরম শরীর মালার! সেদিন রাতটার কথা মনে পড়ে গেলেই মনটা কেমন যেন করে ওঠে। তবে এসবের পিছনে আরেকজনের সাহায্য না থাকলে আমরা তো কিছুই করতে পারতাম না ওস্তাদ। কিন্তু মালার অপরাধী হিসেবে তুমি আবার কাকে সাজিয়ে আনবে? শিবু মুখটা ধূর্ত শেয়ালের মতো করে বলল, সে তুই আমার উপরে ছেড়ে দে। যা যা বলবো সেই মতো শুধু কাজ করে যা, তারপর দেখ পুরো খেলাটা আমি কি করে সাজাই। তোরা যা, তবে সাবধানে যাস, হ্যাঁ? আর যতটা পারবি সবাই একসঙ্গে থাকবি। খুব সাবধানে সকলের অলক্ষ্যে রমাকে তুলে নিয়ে আসবি এখানে। কেউ যেন গুণাক্ষরে টেন না পায়, বুঝলি? কথাটা শুনে সেখানে উপস্থিত সকলে একসাথে বর্বর হাসি হেসে ওঠে। জমিদারদের বাগান বাড়ি থেকে বেরিয়ে রঘু একবার চারপাশটা ভালো করে দেখে নেয়। পরিবেশটা যেন বড় থমথমে আজ, অন্ধকারে দৃষ্টি চলে না। হঠাৎ রঘুর মনে পড়ে গেল সেদিন মালার অনাবৃত শরীরটা কি ভয়ানকভাবে তাকে আকর্ষণ করেছিল। আর তাই তো নিজের মনের সুপ্ত চাহিদাকে মেটাতে ঘরের দরজাটা সজোরে বন্ধ করে দিয়ে সে ঢুকে গিয়েছিল মালার ঘরে। মালার উপর শিবুর অত্যাচারের চিহ্ন তখনও মেয়েটার গায়ে স্পষ্ট। তা হোক না একটু খাবার, কিন্তু তখনও যে খাবারের থেকে মারাত্মক একটা গন্ধ নির্গত হচ্ছিল, আর তাকে উপেক্ষা করা রঘুর মতো মানুষের পক্ষে সম্ভব ছিল না। সে রাতে মালার বিধ্বস্ত নগ্ন দেহের উপর ঝাঁপিয়ে পড়েছিল রঘু। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েটার শরীরে তখনও কিছু শক্তি অবশিষ্ট ছিল। যদিও প্রথম প্রথম তাতে রঘু বেজায় আনন্দ উপভোগ করছিল। জোর করে ভোগ করার এই তো সুখ।
কিন্তু এক সময় আর সহ্য করতে না পেরে রঘু এক সজোরে ঘুষি মারে মালার মুখে। তাতেই মেয়েটার সুন্দর নরম মুখ দিয়ে বেরিয়ে আসে রক্তের ধারা। সেই তাজা রক্ত দেখে রঘুর শরীরটা কেমন যেন লাফিয়ে ওঠে, আর তাই মনের আনন্দে আরো বেশ কয়েকবার তার চোখ মুখ লক্ষ্য করে ঘুষি মারে। শালি, এরপর তোকে মরতেই হবে। তার আগে আমি এই রাতটাকে একটু রঙিন করে দিই। এভাবে বেশ কিছুক্ষণ ধরে অকথ্য অত্যাচার চালানোর পর যখন সে টের পেল মালার প্রাণবায়ু অনেক আগেই বেরিয়ে গিয়েছে, তখনও তার সেই মৃত শরীরটাকে যেন ছাড়তেই ইচ্ছে করছিল না রঘু। মনের আনন্দে সে তার সমস্ত ঊর্জাটুকু ঢেলে দিয়েছিল তার ওই শিকার করা নরম শরীরটার উপর। বাবুজি, আমায় একটু দয়া করুন, আমি পথ ভুল করে এইদিকে চলে এসেছি। রঘুর ঘোর কাটল হঠাৎ একটা আওয়াজে। সামনে তাকাতেই চমকে উঠল সে। সে দেখল একটা মেয়ে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কথাটা সেই বলছে, এত রাতে এদিক পানে গাঁয়ের তো কেউ আসে না। তাছাড়া এই মেয়েটাকে সে চিনতে পারছে না। তার মাথায় অনেক বড় একটা ঘোমটা। বলছি মশাই, আমি এ গায়ে নতুন, এ গায়ের কিছুই চিনি না। আমার পরিবার বলতে কেউই নেই, তাই এখানে যদি কোথাও ভালো কাজ পাওয়া যায় তাহলে আমার জন্য অনেক উপকার হবে। রঘুর কানে কথাটা যাওয়া মাত্রই রঘুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। শিকার যখন নিজে থেকেই তার কাছে এসেছে, তখন তাকে না করাটা ঠিক হবে না। কাজ? হ্যাঁ, কাজ আছে তো। আমি এই জমিদার বাড়িতেই থাকি। আপনার ওখানে একটা থাকার ব্যবস্থা করে দেব। ওখানেই আপনার কাজ আছে। চলুন, আপনাকে আমি ওখানে নিয়ে যাই। রঘুর একবার মনে হলো সে শিবুকে এই কথাটা জানাবে, কিন্তু তারপর সে মনে করল শিবুর এঁটো খাবারগুলো খেতে খেতে একটা অতৃপ্তি চলে এসেছে, তাই এই খাবারটা সে আগে নিজেই ভোগ করবে। কিছুক্ষণের মধ্যে তারা এসে দাঁড়ালো একটা বন্ধ ঘরের সামনে। তারপর হাত দিয়ে ধাক্কা দিতেই দরজাটা একটা শব্দ করে খুলে যায়। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, আর সেটাই স্বাভাবিক। এটা নামেই জমিদার বাড়ি, এখানে কেউ থাকে না। ওদিকে শিবু নেশায় চুর হয়ে আছে, তার কাছে এসব খবর পৌঁছায়নি। বিষয়গুলো একের পর এক ভেবে কুটিল হাসিটা ক্রমে চওড়া হলো রঘুর। যাক, ভালোই হয়েছে, আজ অন্তত এঁটো খাবারে মুখ লাগাতে হবে না। বিছানাটা যেদিকে আছে আন্দাজে সেই দিকটাই এগোলো সে। মেয়েটাকে বিছানায় বসতে বলে একটা আলোর ব্যবস্থা করার জন্য ব্যস্ত হলো রঘু। শিকার ছটফট না করলে যে আসল মজাটা পাওয়া যায় না, এই ভেবে দরজার দিকে পা বাড়িয়েছে। সেই সময়, কি খুঁজছেন বাবুজি? মোমদানি? ওই টেবিলটার উপরে একটা মোমদানি আছে। পিছন দিক থেকে কোমল শটটা ভেসে এলো। থমকে দাঁড়িয়ে গেল রঘু। বিড়বিড় করে বলল, আরে, তুই তো দেখছি আমার থেকেও বড় খিলাড়ি। জমবে জমবে, আজ খেলা জমবে। পরক্ষণেই একটা কথা ভেবে হাসিটা হঠাৎই থেমে গেল রঘুর। এমন অন্ধকার ঘর, তার উপর মেয়েটা নিশ্চয়ই এই ঘরে আগে আসেনি। তাহলে সে জানল কি করে যে মোমদানি এই ঘরেই আছে? কই, রঘু এই ঘরে এতবার আসা যাওয়া করেছে সে তো জানে না। তখন রঘু পিছন ঘুরে খাটের দিকে যায়। দরজা দিয়ে আসা চাঁদের ওই সামান্য আলোটুকুই এই ঘরের আলোর উৎস। এবার একটা জল তরঙ্গের মতো হাসি হেসে মেয়েটা বলল, আমি অন্ধকারেও খুব ভালো দেখতে পাই বাবুজি। এই প্রথম কেমন যেন একটা লাগলো রঘুর। কথাটা ঠিক স্বাভাবিক নয়। অন্ধকারে দেখতে পায় মানে? কথাটা ভাবার সাথে সাথেই বাইরে থেকে একটা শীতল আর
আর্দ্র বাতাস ভেসে এলো ঘরের ভেতর। বাইরে মেঘ গর্জন করছে, দূরে কোথাও শিয়াল ডাকছে। আগের মতোই মেয়েটা আবার বলল, দরজাটা বন্ধ করবেন না বাবুজি, ঠান্ডা লাগছে যে। এই একটু আগে হলেও হয়তো তাই করতো রঘু, কিন্তু তার মনে জেগে ওঠা বাসনা মেয়েটার জেগে ওঠার সাথে সাথেই কেমন যেন নিভে গিয়েছে। তার জায়গা একটু একটু করে গ্রহণ করেছে ভয়। তাই সেইভাবেই রঘু বলল, না না, থাক থাক, আমি বরং যাই। সে কি বাবুজি, আপনি কি না ভয় পাচ্ছেন? সত্যি তো, একটা মেয়ের সামনে এভাবে অপ্রস্তুত হয়ে পড়ছে সে, এ যে তার জন্য নিদারুণ লজ্জার। কিন্তু আজ এমন হচ্ছে কেন? কিছুতেই সারা দেহ মন হাতড়েও সাহসটাকে সে খুঁজে পাচ্ছে না। তবে কি এখন তার পালানো উচিত? সে কি পালাবে? কথাটা ভাবতেই বুকে একটা টান পড়ল তার। এই মাত্র তার বুকটা সজোরে জড়িয়ে ধরেছে মেয়েটি। পিছন দিক থেকে সে বলল, পালাবে কেন বাবুজি? সেদিন তো কই পালাওনি। সেদিন তো আমাকে অসহায় পেয়ে বড় অত্যাচার করেছিলে আমার উপর, আমাকে মেরেও ফেলেছিলে। আজ পালাবে ভাবছো যে? কথাটা শোনা মাত্র রঘুর বুকটা হাপুড়ের মতো ওঠানামা করছে। তার বুকে মেয়েটির হাত যেন দড়ির মতো শক্ত হয়ে বসে যাচ্ছে। তার কানের কাছে মুখ এনে প্রচণ্ড জোরে হাসতে লাগলো এবার মেয়েটি। সেই পৈশাচিক হাসি যেন উঠে এসেছে নরকের কোনো দ্বার উন্মোচন করে। তার নিঃশ্বাসের সাথে ভেসে আসছে মাংস পচা গন্ধ। পরক্ষণেই মেয়েটির ঠোঁটের কোণে জেগে উঠল দুটি ধারালো দাঁত, আর তারপরেই সে দুটি নেমে এলো রঘুর কাঁধ লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে সেটা চামড়ায় বেঁধে গিয়ে তার ঘাড় থেকে বেশ কিছুটা মাংস তুলে নিল। মাটিতে লুটিয়ে পড়ার পর তার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। কি দেখছে সে? কাকে নিয়ে এসেছে এই ঘরের ভেতর? তার সামনে দাঁড়িয়ে রয়েছে মালা। এলোমেলো চুল, রক্তস্নাত লাল শাড়ি, কপালে বিশাল আকার লাল টিপের বলয়। তার সর্বাঙ্গে তখন মৃত্যুরূপী শীতলতা, আর তার মুখমণ্ডল থেকে বেরিয়ে আসছে পচা মাংসের বিভৎস দুর্গন্ধ। মাটিতে পড়ে থাকা রঘু মুখে আর একটিও শব্দ করতে পারল না। কোনো এক অদৃশ্য শক্তি যেন তার মুখটাকে চেপে ধরেছে। আজ নিজেকে সেদিনের মালার মতোই অসহায় বোধ করছে সে। তার চোখেও আজ ফুটে উঠেছে সেই এক অসহ্য নিদারুণ ভয়। এবার সামনে দাঁড়ানো বিশাল দেহি সেই প্রীতি উবু হয়ে বসল তার বুকের সামনে। বুকের উপর হাত বোলাতে বোলাতে নারী মূর্তিটি বলল, নারী দেহের মাদকতা তোর খুব ভালো লাগে তাই না? খুব নেশা তোর নারী শরীরের প্রতি, যার মাসুল দিতে হচ্ছে আমার মতো আরো মেয়েদের। আজ তো তোকে সেই স্বাদ পেতেই হবে। কথাটা বলেই তার ধারালো নখযুক্ত হাত দুটো নেমে এলো একেবারে বুকের ওপর। সঙ্গে সঙ্গে সশব্দে বন্ধ হয়ে গেল ঘরের দরজা।